জানাচ্ছি। আমরা অনেক ব্যক্তিত্ব নিয়ে কথা বলি, বিভিন্ন সামাজিক কর্মকর্তার সাথে যারা সম্পৃক্ত। আজ আমরা যেখানে আসছি সেটা হচ্ছে, তো সে আলোকে আমরা এখানে যার সাথে কথা বলবো, তিনি একজন অত্যন্ত সচেতন ব্যক্তিত্ব, কুমিল্লাতে বেড়ে উঠেছেন এবং এখানে শিল্প সংস্কৃতি এবং ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত। কুমিল্লা ক্লাবের নবনির্বাচিত সহসভাপতি আলহাজ অধ্যাপক ফারুক আহমেদ। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। জি, আপনি তো ধন্যবাদ শান্তনু হাসান খান। আমাদের সমস্ত দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যেটা শুরু করতে চাচ্ছি ফারুক ভাই, আমরা শিক্ষা জীবন কথা শুরু হয়েছিল। আমরা আসলে অরিজিনালি কুমিল্লায় বর্ন। আমার দাদারও জন্ম এই কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে কাঞ্জিরপাড়া এলাকাতেই। তো আমারও জন্ম এখানেই অশোকতলা, আমার অরিজিনাল বাপ দাদার বাড়ি এখন। তো শিক্ষা জীবনও এখান থেকেই শুরু, কুমিল্লা শহর থেকেই শুরু। আমার ছাত্র জীবন ইন্টারমিডিয়েট থেকে বা পরবর্তী জীবন অনার্স করলাম ভিক্টোরিয়া কলেজ থেকে এবং পরবর্তীতে মাস্টার্স ম্যানেজমেন্টে মাস্টার্স করেছি চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে। আর শিক্ষা জীবনের পাশাপাশি আমি আসলে মূলত সামাজিক কাজ বেশি করেছি খুব কম ছোটবেলা থেকেই। যখন ইন্টারমিডিয়েট পাস করার পর থেকেই আমি রোটারি ইন্টারন্যাশনাল, আপনারা জানেন, একটা আন্তর্জাতিক সমাজসেবামূলক সংগঠন, সেই সংগঠনের সাথে সম্পৃক্ত এবং কুমিল্লায় যখন সারা বাংলাদেশ নিয়ে একটা রোটারি জেলা ছিল, তখন ওই জেলার 3 to 8 ওইটা ছিল তখনকার জেলা। ওই জেলার মধ্যে আমি সারা বাংলাদেশের সকল প্রেসিডেন্টদের মধ্যে 1991-92 সালে বাংলাদেশের সকল প্রেসিডেন্টদের মধ্যে আমি বেস্ট প্রেসিডেন্ট নির্বাচিত হই এবং রোটারি ক্লাব অফ কুমিল্লাকে আমি বেস্ট ক্লাব হিসেবে রূপান্তর করি আমার সেশনে। তো আমার আসলে ছোটবেলা থেকে মানবিক সেবা নিয়ে আমি কাজ করতে বেশি পছন্দ করি। আপনারা শুনবেন, আপনি দেখলে আপনারা ওইদিকে দেখেন ডানে আমাদের যে ক্রেশগুলো, এখানে সন্ধানী থেকে প্রায় ওই সময়ে আমি প্রায় 19 বার রক্ত দিয়ে আমি সন্ধানী থেকে জাতীয় পুরস্কার অর্জন করি। 19 বার রক্ত দিয়ে আমি সন্ধানী থেকে জাতীয় পুরস্কার অর্জন করি। এছাড়া চক্ষু, বিশেষ করে যে চোখের সানি অপারেশন, শত না হাজারের উপরে সানি অপারেশনের সাথে আমি রোটারির কারণে জড়িত ছিলাম। আর ব্যক্তিগতভাবে আমি আমার এলাকায় অশোকতলা মসজিদের আমি সভাপতি। তাছাড়া অশোকতলা সমাজ উন্নয়ন সংস্থারও আমি প্রতিষ্ঠাতা সভাপতি। আর তাছাড়া আর ব্যবসায়িকভাবে যদি আসেন, মনে করেন, আর রোটারির সব পদে মোটামুটি গভর্নর ছাড়া আর বাকি সব পদে অলঙ্কৃত করেছি। এখনো কুমিল্লায় বড় দায়িত্বে পালন করছি। আর তাছাড়া এই সমাজসেবা করতে গিয়ে দেশে বিদেশে বহু জায়গায় আমার কাজ করার সুযোগ হয়েছে। দেশের বাইরেও সমাজসেবা যদি বলেন, শীতবস্ত্র বিতরণ, সেই কাশ্মীর, এই কাশ্মীরের সর্বোচ্চ শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর আল্লাহ আমাকে অনেক সুযোগ করে দিয়েছে। শীতার্থ মানুষের জন্য পাশে ছিলাম। সে প্রসঙ্গে একটা কথা জানতে ইচ্ছে করে, কুমিল্লাতে প্রতি বছরে কোথাও না কোথাও বন্যা হয়, এই সাম্প্রতিককালে বন্যা হয়ে গেছে, এখানে কি আপনার কোনো ভূমিকা ছিল ব্যক্তিগত? এই বন্যায়ও আমাদের ভূমিকা ছিল। বন্যার প্রথম দিন থেকেই, বন্যায় যখন ক্ষতিগ্রস্ত মানুষের ঘর বাড়ি ছিল না, পানির নিচে 15-16 ফিট পানির নিচে সবকিছু, তখনও আমার বাড়িতে, আমার বাসায়, শহরের বাসায় প্রতিদিনে বিরিয়ানি পাকানো, খিচুড়ি পাকিয়ে আমরা তাদের খাদ্য পৌঁছানোর চেষ্টা করেছি। এবং আলহামদুলিল্লাহ সিলভার ডেভেলপার্সের পক্ষ থেকে, আমার কোম্পানির পক্ষ থেকে আমরা একাধিক ঘরও তৈরি করে দিয়েছি। যে জায়গার বাঁধ ভাঙা, যে ডুঙ্গুরিয়া, যে জায়গাটা দিয়ে বাঁধ ভাঙছে, সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এলাকা কিছু ঘরও আমি নির্মাণ করে দিয়েছি। তাছাড়া তার বাইরেও বিভিন্ন টিউবওয়েল বিভিন্ন জায়গায় টিউবওয়েল স্থাপন করতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার পক্ষে সক্ষম করেছেন। তো আর বিশেষ করে যে কথাটা বলেছেন, যদি ব্যবসায়িকভাবে চিন্তা করেন, ব্যবসায়িকভাবে আমি রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের আমি একজন নির্বাচিত ডাইরেক্টর, বর্তমান ডাইরেক্টর। আমরা ওইখানে কাজ করছি। আর কুমিল্লার যে কথা যদি বলি, কুমিল্লা রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অফ কুমিল্লারও আমি জেনারেল সেক্রেটারি। কুমিল্লা মানুষের সাধারণ একটা ধারণা যে কুমিল্লা হাইরাইজ বিল্ডিং মানে হচ্ছে সিলভার মানে ফারুক সাহেব। হ্যাঁ, এই সুনামটুকু রয়েছে। এই সুনামটুকু মানে বজায় রাখার জন্য আগামীতে কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ শান্তনু, আসলে একটা ভালো প্রশ্ন করেছেন। আমরাই প্রথম নেমেছি আনুষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিকভাবে কুমিল্লায় ডেভেলপারের অগ্রদূত আমরাই, এবং আমি শুরু করেছি। তো যেহেতু আমি কুমিল্লার সন্তান, কোন সাল থেকে? আমি 2008 সালে। 2008 থেকে সিলভার দিয়ে জি। তো আমরা যেহেতু প্রথম এগিয়ে আসি, এখন আমাদের অনেক বন্ধুরা কাজ করতেছে, অনেক নতুন কোম্পানি, অনেকে মিলে, অনেক শিক্ষকরা 20 জন 30 জন শিক্ষক বা বিভিন্ন প্রফেশনাল লোকরা মিলে কাজ করছে।
তো যে যেখানে যেভাবে যার যতটুকু সহযোগিতা করার দরকার আমরা করার চেষ্টা করি। আর আমরা জানেন কুমিল্লা সিটি কর্পোরেশনে একটু জটিলতা আছে, প্ল্যান পাসের জটিলতা। এখানে প্ল্যান 2 বছর 3 বছর কবে পাস হবে, কবে মিটিং হবে, কোনোটারে কোনো কিন্তু ঝুলে থাকে। এখানে একটা সিস্টেম আছে, আপনি শান্তনু সাহেব আপনি ভালো করে জানবেন, সিনিয়র সিটিজেন একটা আইন আছে, এবং সিটি কর্পোরেশনের প্রধান ফটকেই ঢুকতে কিন্তু লাগানো আছে যে নাগরিকদের প্ল্যান পাওয়ার নাগরিক অধিকার। একজন নাগরিক যদি বছরের পর বছর একটা প্ল্যানের জন্য ঘুরতে ঘুরতে দেখা যায় অনেক লোক মৃত্যুবরণ করে, তার আশা স্বপ্ন নষ্ট হয়ে যায়, গুড়িয়ে যায়। এই জন্য প্ল্যানটা যথেষ্ট হওয়া উচিত। আর সিনিয়র সিটিজেনের যে কথাটা বলেছিলাম, এটা রাষ্ট্রীয় আইন। একজন নাগরিক সিটি কর্পোরেশনের প্ল্যান জমা দিবে, 45 দিনের মধ্যে প্ল্যান পাস করতে হবে, অথবা না করতে হবে যে প্ল্যান পাস হয় নাই, এই দোষ এই দোষ এই দোষ। আর যদি কোনো কিছুই বলা না হয় তাহলে প্ল্যানটা অটো পাস ধরে নিতে হবে নাগরিকদের পক্ষে। এটা আইনটা হলো 45 দিনের মধ্যে যদি কোনো প্ল্যান তারা পাস করে অথবা না করে, অটোমেটিক পাস 45 ডেজ। আমি ঢাকায় কাজ করি, রাজুকে এত সময় লাগে না। রাজুকে তার 10 ভাগের 1 ভাগ সময়, আমরা 2 মাস 1.5 মাসের মধ্যে একটা প্ল্যান সুন্দরভাবে নিয়ে আসতে পারি। অনেক সময় মানে মিডিয়াতে কিংবা সুশীল সমাজ যারা তারা অভিযোগ করে যে প্ল্যানটা পাস করলে 6 তালা 7 তালা, কিন্তু হাইরাইজ দেখা গেল 11 তালার উপরে চলে গেল। কেন হয় না? ভালো একটা প্রশ্ন করছেন। আমার জানা মতে কোনো ডেভেলপারই কাজ করবে না, কোনো প্রাতিষ্ঠানিক ডেভেলপার যাদের লাইসেন্স আছে, যারা জয়েন্ট স্টকের মেম্বার, তারা কোনোদিন এই ভুলটা করবে। এই ভুলটা করে সাধারণত পাবলিক, এবং তারা না বুঝে অথবা লোভের বশবর্তী হয়ে করে। কোন ডেভেলপার আমার যদি আপনি কোটি টাকাও দিবেন, বলেন আমি এই কাজটা করার চেষ্টা করব না, আমরা না করবো, আইনের বাইরে আমরা যাওয়ার চেষ্টা করব না। ডেভেলপাররাই কুমিল্লাটাকে সুন্দর করতেছে। মানুষের প্রতিটা মানুষ কুমিল্লা শহরে থাকতে চায়। আমাদের প্রায় 18টা উপজেলা নিয়ে কুমিল্লা, 18টা উপজেলা সবাই স্বপ্ন দেখে শহরে আসবে। আমরা যদি একটা টিনের ঘরকে ভেঙে আজকে 18 তালা 20 তালা 15 তালা 12 তালা না করতাম, এই মানুষগুলা কোথায় যেত? আমরা সরকারকে হেল্প করছি, আমরা জাতিকে হেল্প করছি। আমরা জাতিকে কিভাবে হেল্প করছি? আমরা যদি এই বাড়িগুলো না করতাম, কোনো পুকুর থাকতো না। আজকে পুকুর, নালা, নদী, গুমতি নদী পর্যন্ত ভরাট করতে হইতো। আমরা একটা বিল্ডিং এর উপর মাল্টি উপর দিকে যাচ্ছি, সারা পৃথিবী উপর দিকে যায়। কিন্তু আমাদের দেশে এখনো কেন জানি এই সংস্কৃতিটা আসে নাই। আমি জাপানে গিয়ে একসময় ভাবতাম জাপানে কাগজের ঘর, এখন জাপানে গিয়ে যে হোটেলে ছিলাম সেই হোটেলের 90 বা 92 তালায় আমি ছিলাম। তো জাপান ভূমিকম্প প্রবণ দেশে যদি 90 তালা করে, আমরা করতে বাধা কি? আমরা মাটি রাখি, আমরা চাষের জন্য জায়গা রাখি, চাষের জমিগুলো শেষ হয়ে যাবে যদি হাইরেজ গুলা না হয়। তো এই জন্য চাষের জমি বাড়ানো আমাদের দায়িত্ব। আমরা এই জন্যই আমরা হাইরেজের জন্য আমরা সরকারকে আমরা কোনো পুকুরের জায়গা ব্যক্তিগতভাবে আমি যদি বলি, আমরা যখন কাগজ দেখি পুকুর, আমরা পুকুরে প্ল্যান পাস করে না সিটি কর্পোরেশন, আমরাও যাই না। কিন্তু কুমিল্লার সংস্কৃতি ছিল, কুমিল্লার ঐতিহ্য ছিল পুকুরের শহর, ট্যাঙ্ক এবং ব্যাংকের শহর কুমিল্লা। ব্যাংকগুলো আছে, দিনের পর দিন ব্যাংকের সাধারণত ব্যাংকগুলা গড়ে উঠতেছে, কিন্তু পুকুরগুলা কিন্তু নিঃশেষ হয়ে যাচ্ছে। এই ব্যাপারে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাবো, পুকুরগুলা যেন আর ভরাট না হয়। পরিবেশ অধিদপ্তর কি আপনাদের উপর কোনো খবরদারি করে কিনা? যারা ডেভেলপার, পরিবেশ অধিদপ্তর আইন অনুযায়ী তারা কাজ করতেছে, পরিবেশ অধিদপ্তর তাদের দায়িত্ব তারা পালন করতেছে। তারপরেও তাদেরও তো একটা সীমাবদ্ধতা আছে। কেউ কি এরকম সফলতা পেয়েছে কখনো? আমাদের জেনারেশনে আমার দাদাও একজন শিক্ষক ছিলেন, টেকনিক্যালের উডেন ওয়ার্ক, কাঠের কাজের শিক্ষক ছিলেন ওই পলিটেকনিক্যালের, এবং আমার বাবাও ব্যবসায়ী ছিলেন। আর আমি নিজে, আমার একবার বললাম তো, আমি খুব ছোটবেলা থেকে ব্যবসা শুরু করেছি। আমি ব্রিকফিল অ্যাসোসিয়েশন, আপনারা জানেন আমার ব্রিক সিলভার ব্রিক্স, আজকে প্রায় 30 বছরের অধিক। আমি প্রথম শুরু করি ব্রিকফিল দিয়ে, এবং ব্রিকফিল অ্যাসোসিয়েশনের বাংলাদেশের আমি কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি, সারা বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। গত 30 বছর ধরে আমি কেন্দ্রীয় সমিতির সাথে আছি। তো আমি ব্যবসায়ী সংগঠনগুলোকে প্রাধান্য দেই, রাজনীতি থেকে একটু দূরে থাকতে চেষ্টা করি। অধ্যাপক লিখেন, শিক্ষকতা কোথায় করতেন? আমি শিক্ষকতা করেছি 1993 সাল থেকে শুরু করে 2005 সাল পর্যন্ত, প্রায় 14 বছর আমি ছোট শরীফপুর কলেজ বুঝছি। কবির ভাই ছিলেন প্রিন্সিপাল। শিক্ষকতা পেশা তো ভালো ছিল। শিক্ষকতা একটা মহান পেশা, খুব ভালো লাগতো। কিন্তু ভালো লাগতো, আমি শিক্ষকতাটাকে পছন্দ করে নিয়েছিলাম। কিন্তু যখন দেখলাম যে ফর্ম ফিল আপের সময় বাচ্চারা টাকা দিতে পারে না, আমার ফার্স্ট বয়, আমার কমার্সের ফার্স্ট বয় একদিন দেখতেছি কাঁদতে চলে যাচ্ছে। কি হয়েছে? যে প্রিন্সিপাল তাকে ফর্ম ফিল আপ করতে টাকা না থাকাতে দিচ্ছে না, আগামী বছর সে পরীক্ষা দেবে।
তখন আমার খুব কষ্ট লেগেছে। সাথে সাথে তার পুরো টাকাটা তাদেরকে ইয়া না নিয়ে সুপারিশ না করে পুরো টাকাটা ছাত্রটাকে আমি দিয়ে দিয়েছি। এমন অনেক ছাত্রদের আমি এই কাজটা করতাম। তো পরবর্তীতে চিন্তা করলাম শিক্ষকতা করে মানুষের খুব বেশি উপকার করতে পারবো না। আমার এখানে অ্যাকাউন্টস ডিভিশন, মার্কেটিং ডিভিশন নিয়ে একটা বড় একটা টিম কাজ করতেছে এবং টোটালি প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্তত কয়েক হাজার লোক কাজ করার সুযোগ হচ্ছে। আমাদের এই যে স্ট্রাকচারের কাজ, টাইলসের কাজ, স্যানিটারি কাজ সবকিছু মিলে কয়েক হাজার লোকের এখন কর্মসংস্থান সুযোগ হয়েছে। তো আমার কাছে এই জিনিসটা ভালো লাগে, কত বেশি কর্মসংস্থান করতে পারি ওইটা নিয়ে আমি কাজ করতেছি। আমি এখন জানতে চাইবো যে কুমিল্লা ক্লাবে কিভাবে আসলেন? কুমিল্লা ক্লাবে কিভাবে আসলাম এটা একটা চমৎকার প্রশ্ন করছেন। আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের পরে দেশ যখন একটা স্বৈরাচার শাসন মুক্ত করলো, তারপরেই কিন্তু কুমিল্লা ক্লাবও ক্ষতিগ্রস্ত হয়। কুমিল্লা ক্লাবে ওই রোশানলের কারণে বাংলাদেশে কোনো ক্লাবে আগুন জ্বালায় নাই, আমাদের ক্লাবটা, আমাদের প্রাণের কুমিল্লা 107 বছরের ক্লাবটাকে অগ্নিকাণ্ডের শিকার হইতে হয়েছে। এটা পলিটিক্যাল কারণে পুরো ছাই হয়ে গেছে, কিছুই ছিল না। তো আমি যখন একদিন যাই এই 5ই আগস্টের পরে দেখতে যাই, যে দেখলাম শুধু পুরা গন্ধ আর গন্ধ, কিছুই নাই, বসার মতো জায়গা নাই। ক্যান্টিনটা আমাদের হৃদয়ের স্পন্দন ছিল কুমিল্লা ক্লাবের ক্যান্টিন, আমাদের অক্সিজেন বক্স বলি। আমাদের এই অক্সিজেন বক্সটা যখন আক্রান্ত হইল, আমি তখন চোখের পানি রাখতে পারি নাই, আমার খুব খারাপ লাগলো। যাই দেখি আমাদের মেম্বাররা 3-4টা প্লাস্টিকের চেয়ারে বসে আছে, বাহিরে কিচ্ছু নাই, ভিতরে বসার কোনো পরিবেশ নাই। তো সাথে সাথে আমি সিদ্ধান্ত নিলাম এই ক্যান্টিনটা মসজিদরা আমি করে দিব, পুনর্নির্মাণ করব, সংস্কার করব। তো সাথে আমি মসজিদরাও সব করার চিন্তা করার পর আমি ধন্যবাদ জানাই আমাদের একজন ছাত্র নেতা ইউসুফ মোল্লা টিপু মসজিদরা করেছেন। আর ক্যান্টিনটাকে আমি আমার মনের মতো চেষ্টা করেছি, ভালো আর্কিটেক্ট এনে, ভালো ডিজাইনার দিয়ে, ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে আমি এটাকে চমৎকার ডিজাইন করেছি এবং এখানে প্রায় আরো 20 জন যেন বেশি বসতে পারে আরো স্থানও বৃদ্ধি করেছি। তো ক্যান্টিনটা করার পরে ক্লাবের প্রতি মায়া জন্মায়। পরবর্তীতে যেহেতু আমি এত বড় একটা কাজ ক্যান্টিনটা করে দিয়েছি, আমার মেম্বার আসা শুরু হয়েছে, একটা মিলাদ পড়াইলাম। কুমিল্লা ক্লাবে খুব একটা মিলাদ হয় নাই, তো মিলাদরা পড়াইলাম, এখানে প্রায় 200-250 মেম্বার উপস্থিত ছিল। পরবর্তীতে ক্লাবটা আবার জমা শুরু হয়। পরবর্তীতে যখন নির্বাচন আসলো, আমাকে বিভিন্ন মেম্বার অনুরোধ করা শুরু করলো, ভাই আপনি আগে আসছেন, প্রথম ক্যান্টিনটা করে দিচ্ছেন, আপনার দায়িত্ব আমাদের পাশে থাকেন, আপনি দাঁড়ান, ইলেকশন করেন। তারপরে ইলেকশন করা, আমি সভাপতি পদে নির্বাচন করি। কুমিল্লা ক্লাবের সকল ভোটার সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঢাকা, চিটাগং, সেই কক্সবাজার থেকেও আমার একটা ভোটার এসেছে আমাকে একটা ভোট দেওয়ার জন্য। তো আমি সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছি। আমার ভোট, আমার প্রতিদ্বন্দ্বী নিকটতম প্রতিদ্বন্দ্বী আমি 44 ভোট বেশি ছিল। তো ভোট বেশি ভোট পেয়ে আরো কাছাকাছি প্রতিদ্বন্দ্বী সহসভাপতি নির্বাচিত হয়েছি। আমি এই জন্য কুমিল্লা ক্লাবের সকল সদস্যদের কাছে আমি ঋণী। আমার দায়িত্ববোধ আরো বেড়ে গেছে। আমি কুমিল্লা ক্লাবটাকে একটা উঁচু হাইটে নিতে চাই। প্রত্যেকটা পত্রিকার লিড নিউজ কিন্তু উৎসব মুখ নির্বাচন নিয়ে কুমিল্লার পত্রিকাগুলো ছাড়াও ঢাকার বিভিন্ন পত্রিকাও আসছে, মাল্টিমিডিয়াতে আসছে, বিভিন্ন চ্যানেলে আসছে। সারা পৃথিবী এখন উৎসব মুখর ছিল কুমিল্লা নির্বাচন কি হয়। আমরা যখন নির্বাচনের ভোট কাস্টিং হচ্ছে, বিকেলবেলা ভোট জানার জন্য, ফলাফল জানার জন্য হাজার হাজার উৎসুক জনতা টাউন হলে জমাট হয়েছিল। 461। তার মাঝে আমার প্রাপ্ত ভোট ছিল 259। রাইট, 259। যেহেতু আমরা 7 জন, 7 জনের মধ্যে ভোট ভাগাভাগি হয়ে যায়, তারপরে আমি 259 পেয়েছি। তারপরে মোটামুটি অনেক ভোট পেয়েছি, অনেক ভোট পেয়েছি। এখন একটু বলেন যে কুমিল্লা ক্লাবের সহসভাপতি অর্থাৎ জেলা প্রশাসনের পরেই হচ্ছেন আপনি, এটাকে আর কি কোনো পরিকল্পনা আছে, এটা কিভাবে ঢেলে সাজাবেন? মানে আমাদের প্রোগ্রামগুলোতে জেলা প্রশাসক সব ব্যস্ততার কারণে থাকতে পারে না। আমাদের প্রথম কাজ আমরা কুমিল্লা ক্লাবটাকে একটা লিমিটেড কোম্পানি করা, লিমিটেড। তাইলে আর কোনোদিন কোনো বড় ভাই এখানে সৃষ্টি হবে না। এটা গণতন্ত্র থাকবে, সবাই ক্লাবের মালিক হবে, সমান মালিক হবে সবাই। আর কুমিল্লা ক্লাবটাকে লিমিটেড করার জন্য যা যা করা লাগবে করার চেষ্টা করব, নাম্বার 1। নাম্বার 2, ক্লাবের মান, ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তর ক্লাব বা বিদেশে তো আমি বিভিন্ন ক্লাবে আমার যাওয়ার সুযোগ হয়েছে। তো এই দেশের বাইরে ইন্ডিয়া, পাশ প্রতিবেশী দেশ ইন্ডিয়া তো বিভিন্ন ক্লাব দেখেছি, আমরা ওই মানে নেওয়ার জন্য চেষ্টা করব। আচ্ছা, আমি সর্বশেষ যে ছোট্ট একটা প্রশ্ন করে শেষ করে দেবো, সেটা হচ্ছে আপনারা যারা ডেভেলপার, যে বিভিন্ন সময় কুমিল্লা
আনাচে কানাচে অলিতে গলিতে কাজ করতে হয় আপনাদেরকে। এই কাজ ইট, বালু, সিমেন্ট, তারপরে এগুলো এই যে মেকানিক রাস্তা রেখে মানুষের সংকীর্ণিত হয়ে যায়, আবার সে প্রসঙ্গে অনেক সময় যানজটের সৃষ্টি হয়। এটা থেকে ওভারকাম করার কোনো অ্যাডভাইস আছে? না, একটা ভালো প্রশ্ন করেছেন। আমরা ডেভেলপার, আমরা কুমিল্লার সৌন্দর্য বাড়াচ্ছি, সে ঠিক আছে, কিন্তু জনজীবনের ক্ষতি করার আমার কোনো অধিকার নাই। ব্যক্তিগতভাবে আমি একজন সামাজিক কর্মী হিসেবে আমি এটা পছন্দই করি না। তো আমরা চেষ্টা করি যতটুকু মানুষের কোনোভাবে ক্ষতি না করে নিজের মালটা ভিতরে রেখে করার জন্য। তো সবাই আসলে এখন করছে, একটা সময় ছিল, এখন সিটি কর্পোরেশন যথেষ্ট সজাগ। আর কিছু কিছু বাড়িওয়ালারা দেখা গেল মাসের পর মাসে গাড়ি বালু ইন্না ফেলে রাখছে, এই অপবাদরাও আমরা কাঁধে আসি। এখন পর্যন্ত আমরা ডেভেলপার 7-8% কাজ করতে পারি না, এখনো 90% কাজ কিন্তু আবার বাড়িওয়ালারা করছে, বিভিন্ন জনরা ব্যক্তি পর্যায়ে হচ্ছে, কিন্তু ব্যক্তির দোষগুলো আমাদের কাছে চলে আসে, এটা দুঃখজনক। তো আমরা সচেতন, আমার ডেভেলপার বন্ধুরা যারা আছে, আমরা দায়িত্বে যেহেতু আছি, আমরা তাদেরকে অনুরোধ করি রাস্তায় কোনো মাল রাখা যাবে না। আপনারা দেখেছেন ঢাকার একজন মেয়র হয়েছিল প্রয়াত আনিসুল হক। আনিসুল হক ঢাকার চিত্র অল্প দিনে চেঞ্জ করেছে, সে তো নতুন কিছু করে নাই, তার সততা ছিল। তার সততার কারণে ঢাকা শহরে গুলশান এলাকায় কেউ এই 2টা রডের টুকরো বাইরে রাখতে পারেন, এর সাথে সাথে সিটি কর্পোরেশন উঠিয়ে নিয়ে গেছে। তো প্রশাসন যদি শক্ত হয়, আন্তরিক হয়, যেহেতু এখন সিটি মেয়র নাই, মেয়র যদি ভালো হয়, তাহলে এগুলা কিন্তু সম্ভব। ব্যক্তিগত প্রশ্ন, সেটা আপনার ছেলে মেয়ে দুজন না কয়েকজন আছেন, ওরা লেখাপড়া করছে, প্লাস একজন আর্কিটেক্টের কথাও এসছে এখানে। ওরা কি আপনার যে হালটা ধরে আছেন আপনি এখন? আমার এক ছেলে এক মেয়ে। জি। আমার ছেলে সিভিল ইঞ্জিনিয়ার। জি জি, হ্যাঁ। এবং আমার মেয়ে হলো আর্কিটেক্ট। তো ছেলে এবং ছেলের বউ আর্কিটেক্ট। ওরা আমাকে সহযোগিতা করছে, আমরা একসাথে কাজ করছি, একটা টিম ওয়ার্কে আমরা কাজ করছি। তো আমার ছেলেও যথেষ্ট হেল্প করছে কোম্পানির জন্য, তারা আরো উঁচু হাইটে নেওয়ার চেষ্টা করছে। মেয়ে সদ্য আর্কিটেক্ট হয়ে বেরিয়ে আসলো। সবার প্রচেষ্টায় আমরা অনেক দূরে গিয়ে যাব, মানুষের সেবা আরো দিব। তো জনগণের কাছে আমার দোয়া করবেন, আমি যেন সামাজিক কাজ করে যেতে পারি। ইতিমধ্যে 2টি মাদ্রাসা করেছি, এখন আপনার এই ইয়ার জন্য আমি ওয়েট করতেছি। আমি কিন্তু খাওয়া নিয়ে মাদ্রাসায় যাব, মাদ্রাসায় ফারুকিয়া দারুল উলুম বিজয়পুর, একটা গরিব এলাকায় পাহাড়ের উপর একটা মাদ্রাসা করেছি। মাদ্রাসায় ফারুকিয়া এবং আমার মায়ের নামে রাজিয়া খাতুন মহিলা মাদ্রাসা, 2টা মাদ্রাসা চলছে। কুমিল্লা শহরে আরেকটা মাদ্রাসা হবে। আমি একটা স্কুলও করেছি, হলি কিচেন স্কুল অ্যান্ড কলেজ, এই যে ইয়েতে আমাদের এই প্রফেসর পাড়ায়, এবং YWMA কিন্ডারগার্টেন, 2টা স্কুল, আমার 2টা স্কুলের আমি প্রতিষ্ঠাতা। তো যতদিন বেঁচে আছি কিছু প্রতিষ্ঠান যেন করে যেতে পারি, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ শান্তনু এই সময় দেওয়ার জন্য। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ বক্তব্য শুনছিলেন আলহাজ অধ্যাপক ফারুক আহমদ। এই ফারুক আহমদ কুমিল্লাতে বেড়ে উঠেছেন এবং ব্যবসা বাণিজ্য থেকে সফলতার শীর্ষে এসে পৌঁছেছেন। তিনি দেশ বিদেশে অনেক ঘুরেছেন, তার অভিজ্ঞতার আলোকে তিনি আজ কুমিল্লাকে ঢেলে